তোমরা দিদিভাইকে ধরো, দিদিভাই বেরিয়ে গেছে বাড়ি থেকে। আমাকে ছেড়ে দাও, আমাকে দিদিভাই। চন্দ্রা আছে আছে আমি মিলি ছিল, নালে মাঝরাতে বাচ্চাটাকে নিয়ে চন্দ্রা কোথায় বেরিয়ে তো কে জানে। ওই যে ওই যে ওই যে ওই মেয়েটা, ওই মেয়েটা আমার থেকে আমার জোজোকে কেড়ে নেবে, আমাকে চলে যেতে দেবে। কেন এরকম করছিস তুই? কেউ তোর জোজোকে কেড়ে নেবে না, তুই ভয় পাস না। চন্দ্রা সর, চন্দ্রা কি হয়েছে? কি হয়েছে মা? আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। বল বল। ও আমার জোজোকে কেড়ে নেবে, আমার জোজোকে আমার থেকে কেড়ে নেবে। আমার মেয়েকে তুমি কি বলেছো? ও কি বলবে নীলু? আজ মিলির জন্য অনেক বড় ফাড়া কেটে গেছে। চন্দ্রা নিজের সন্তানকে নিয়ে মাঝরাতে বেরিয়ে যাচ্ছিল, এই দেখ ব্যাগ। আমি হঠাৎ জোজোর ছায়া দেখে ভাবলাম জোজো এত রাতে একা একা কোথায় বেরিয়ে যাচ্ছে। তারপর পায়ের এসে দেখলাম যে দিদি ভাইও চলে যাচ্ছে। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। এবার বুঝলি নীলু, আজ মিলি না থাকলে চন্দ্রাকে বোধহয় আমরা খুঁজে পেতাম না। ছোট্টা আমাকে আটকেও না, আমার জোজোকে আমার থেকে কেড়ে নেবে। তোমরা বুঝতে পারছো না কেন? প্লিজ আমায় চলে যেতে দাও। চন্দ্রা, আমি থাকতে তোর জোজোকে কেউ তোর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। শোন নীলু, আমাদের কিন্তু এবার সত্যি চন্দ্রাকে চোখে চোখে রাখতে হবে। আজকে কি সাংঘাতিক কাণ্ডটা নিয়ে ঘটছিল বলতো? আর তুই যদি একা না পারিস তুই আমাকে বল না, আমি সব তোর সঙ্গে। মিলিটা না থাকলে আজকে কি সব বিনাশটা হতো। তোমরা সবাই মিলে এতটা বাড়াবাড়ি কেন করছো বলো তো মা? এতকাল আমি ছাড়া আমার মেয়েকে কে সামনে রেখেছে বলো? হঠাৎ করে কে একজন উড়ে এসে জুড়ে বসে সমস্ত কৃতিত্ব নিয়ে চলে যাচ্ছে। চমৎকার। কি কথার কি মানে করছিস তুই নীলু? নীলু দেখা, কাউকে কিচ্ছু বোঝাতে হবে না, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। এতকাল ধরে আমার মেয়ের দায়িত্ব আমারই ছিল, পরেও আমারই থাকবে। অন্য কারুর কোনো রকম কোনো মাতব্বরি আমি সহ্য করব না। চল। না, তোকেও দরকার নেই। আমার মেয়ের জন্য আমি যথেষ্ট। ছোট মামা, কালকে আর একটা কোল্যাপসেবল গেট লাগাতে হবে। কোথায়? ওই মেইন গেটে সবসময় তালা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এটা খারাপ বলিস, ঠিকই বলেছিস। দেখি দেখি না, তোর না নিশ্চয়ই খুব লেগেছে না? না না, চল চল, এখানে বসবি, চল। ভালো করে দেখি, ভালো করে দেখতে হবে একবার। বস। দেখি কি হয়েছে। ঠিক আছে বাবা, এ কি মা? হ্যাঁ, ওর হাত দুটো তো একবারে আছড়ে গেছে। দাঁড়াও, এক মিনিট। এক্ষুনি ওষুধ লাগাবি। দাঁড়া, এই করছে। শোনো না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আমি ঠিক আছে, কিন্তু না তেমন কিছু হয়নি। তা বলবো না, এটা লাগাও, এটা অ্যান্টিসেপ্টিক ক্রিম। বুঝবো, একটু ভালো করে লাগিয়ে দাও। দেখি, ঠিক ভালো আছে করে লাগাও। উফ, লাল লাল হয়ে গেছে একেবারে। সত্যি যতদিন এই মেয়েটার বাড়িতে এসেছে ওর যেন কোনো শান্তি নেই। আরে বড্ড ব্যথা করছে না রে? জ্বালা করছে? না দিম্মা, আমার তেমন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার থেকে বেশি কষ্ট তো দিদিভাই পাচ্ছে। বলো। শোনো না, বলছি কালকে আমরা দিদিভাইকে একবার ডক্টরের কাছে নিয়ে যেতে পারি না? আমিও যাবো তোমাদের সবার সাথে। নিয়ে তো যেতেই হবে দিদিকে ডাক্তারের কাছে, খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে বরং সব ব্যবস্থা করিস। এখন অনেক রাত হয়ে গেছে, চল সব শুবি, চল। রাখবো, যা শুতে যা। মেজো বাবা চলো, এই সব শুতে যা তো, যা যা। কি রে, কি করছিস? চল চলো বৌদি, ঘুমো। তুমি যাও, আমি চল চল চল। ঠিক আছে। অর্জুন, আপনার মনে আছে আপনি একবার আমাকে বলেছিলেন যে আমি যেন রাহুলের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে চন্দ্রাকে? আমি জানতে চেয়েছিলাম, ওরা বলেও ছিল আমায়। কিন্তু দিদি ভাইয়ের সাথে ঠিক কি হয়েছিল বলুন তো? কেন এত কষ্ট দিদি ভাইয়ের? প্লিজ সবটা বলুন না আমায়।
দিদি এরম ছিল না মিলি। হাসি খুশি উচ্ছল একটা মেয়ে ছিল, সবসময় হইচই করত। আমার সবকটা ভাই বোনের মধ্যে সবচেয়ে প্রিয় দিদি। যখন সুস্থ ছিল তখন ভাই ফোঁটা, রাখি সব ব্যবস্থা দিদি একাই করত। নে প্রণাম কর, প্রণাম কর। কি রে প্রণাম করবি না? বলছি প্রণাম কর, কর। সোনা ভাই আমার। খুব মিশুকে ছিল দিদি, সবাইকে এক দেখাতে এত ভালোবাসতো, মনে হতো সে কত আপন দিদির। তারপর অনুজের সাথে ওর বিয়ে হয়ে গেল। শুরুতে এই দু পরিবারের মধ্যে সম্পর্ক খুব ভালোই ছিল, কিন্তু ভেতরে ভেতরে যে ঘুণ ধরেছিল সেটা আমি বুঝতে পারিনি। দিদি যে অনুজকে কতটা ভালোবাসে আমি সেদিন বুঝেছিলাম, যেদিন অনুজ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর ওর মানসিক ভারসাম্য হারিয়ে গেল। অনুজদা দিদি ভাইকে তাড়িয়ে দিয়েছিল কেন? সবটা ষড়যন্ত্র ছিল মিলি, আর আমার দিদি তারই শিকার। আমাদের পরিবারকে পথে বসাবে বলে, অনুজের জীবন থেকে দিদিকে তাড়াবে বলে এই কমলেশ রায় বর্মন নিজেই দিদিকে কিডন্যাপ করালো। তুমি কোন সাহসে বাড়ির বাইরে রাত কাটিয়ে বাড়িতে ঢুকেছ? এটা রায় বর্মন পরিবার, সমাজে আমাদের একটা মান সম্মান রয়েছে। তোমার মতো একটা বেয়াদব মেয়েকে আমি আমাদের বাড়ির বউ বলে স্বীকার করি না। ও রাতে বাড়ির বাইরে ছিল বলে চরিত্রহীনের তকমা লাগিয়ে, মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বড়লোক বাড়ির ছেলে অনুজকে ফাঁসিয়ে বিয়ে করেছিল চন্দ্রা। কি? হ্যাঁ, আর এটা ছিল ওদের ফ্যামিলি বিজনেস। আমাকে মিথ্যে বলেছিলে তোমরা সবাই রাহুল, কেন? তার মানে অর্জুন ভুল না? তারপর থেকে দিদি বদলে গেল, বাস্তবের থেকে অনেক দূরে চলে গেল। এখন ও কি বিশ্বাস করে জানো যে অনুজ আছে, ও আসবে, সব ঠিক আছে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল মিলি। আর জোজো? দিদিকে যখন বের করে দিল ও অন্তঃসত্ত্বা ছিল। ওরা জানতো না, জোজোর কথা ওরা জানেও না। আর আমিও চাই না ওই নোংরা রায় বর্মনদের ছায়াও জোজোর ওপর পড়ুক, কিন্তু ওদের আমি ছাড়বো না। ওই রায় বর্মনদের নির্মূল না করা অবধি আমার শান্তি নেই। আপনি একদম ওদের নিয়ে চিন্তা করবেন না, আমি তো আছি। কি করবে তুমি? যেমন আপনি আমার গার্জিয়ান এঞ্জেল, এবার থেকে আমি চন্দ্রা দিদি আর জোজোর গার্জিয়ান এঞ্জেল হব। সব সময় প্রোটেক্ট করবো ওদের, কোনো বিপদে পড়তেই দেব না। Thank you. Welcome. At last. At last. বস্তির জমিটা আজ থেকে আমাদের হলো।
কি যে শান্তি! এই জমিটা যেন আমার ঘাড়ের ওপর একেবারে বোঝা হয়ে গেছিল। কোটি কোটি টাকা দিয়ে জমিটা কিনে ওই বস্তি উচ্ছেদ করে ওখানে একটা শপিং মল বানাবো ঠিক করেছিলাম। কিন্তু ওই যে বস্তির ভগবান, একেবারে রবিনহুড, ওই গুন্ডা অর্জুনের সঙ্গে কোনো ক্ষমতা দিয়েই লড়ে পারা গেল না। তা আপনারা জমিটা নিলেন বটে, এখন কি করবেন? ওই অর্জুন কিন্তু কোনোদিনই ওই বস্তি উচ্ছেদ করতে দেবে না। ওই অর্জুনের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামবো বলেই তো জমিটা কিনলাম। ওর সঙ্গে আমাদের অনেক দিনের হিসেব নিকেশ বাকি পড়ে আছে। এবার বস্তির লোকগুলো সমেত অর্জুনকেও শিকড় থেকে উপড়ে ফেলবো। ওদের চোখের সামনে ওই বস্তির জমিতেই শপিং মল করবো আমরা। দেখি কে আটকায়। রাইট। আর শোনো, তুমি আজকেই ওই বস্তিতে যাবে, গিয়ে ওখানে সবকিছু দেখে শুনে বুঝে আমাকে সন্ধ্যের মধ্যে রিপোর্ট করবে, কেমন? যাও। ওকে স্যার। শুভ কাজ বলে কথা। মেজো মামি, আমি কিছু হেল্প করব? লুচি ভাজবো আমি। নতুন বউয়ের কথা শোনো, সে সকালবেলা এসছে লুচি ভাজতে নাকি। কিচ্ছু করতে হবে না, যাও দেখি ওখানে কি চুপটি করে বসো, যাও। ওরা তো ওদের ভাই দাদাদের ফোঁটা দেওয়ার জন্য এগুলো করছে, আমায় কেনই বা করতে দেবে? আমার তো ফোঁটা দেওয়ার মতো কেউ নেই। এই নাথ বউ, কি ওখানে ঘুরঘুর করছিস? আয় না, আয় আমার কাছে এসে বস তো। আয় আয় আয়, এখানে চুপ করে বস। আয় বস। ওমা, শাকই তো নেই, কি মুশকিল বাবা সত্যি। আমি যেটা না, এই যাও তো, যাও শাকটা নিয়ে এসো ওখান থেকে। উফ, সত্যি বাবা। আর দাদু ভাইটা বা কোথায় গেল আমি বুঝতে পারছি না। সেই সকাল থেকে কোলাপসিবল গেট লাগাচ্ছে তো লাগাচ্ছে, এখনো শেষ হলো না। কে আছিস জানা বাবা, দাদু ভাইকে ডেকে নিয়ে আয়। আরে কাউকে ডাকতে হবে না, এই তো চলে এসেছি দাদা ভাইকে। আরে আয় আয়, তাড়াতাড়ি হয়। কিশোর নবীন এরাই বা কোথায়? এত দেরি হয়ে গেছে। সবাই আসো, কোথায়? আরে ভাই, বস, কোথায়? কিশোর। লুচি তো এসো। তুমি কাজ খুঁজছিলে না? হ্যাঁ। এই নাও শাক, যখন ফোটা হবে তখন এটা বাজিও। ধরো, আমি শাক বাজাতে তো পারি না। তো শাক বাজানো কি আর এমন ঘন্টা কাজ? শোনো, এখানে ফু দেবে, জোরে ফু দেবে, ব্যাস বাজবে। আরে বাবা, আমাদের জোজো বাজাতে পারে, দেখবে? হ্যাঁ হ্যাঁ। নাও, জোরে 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 জোরে। কি হচ্ছেটা কি? একটা শুভ অনুষ্ঠানের মাঝে কি আর কি হচ্ছে এটা? এটা শাক বাজানো হলো? হ্যাঁ, যেটা পারো না আগ বাড়িয়ে সেটার দায়িত্ব কেন নিয়েছো? না না, ওকে তো কাজ দেখাতে হবে। পাপড়ি, মা বাদ দাও না, অন্য কেউ বাজিয়ে দিক, ফোঁটাটা শুরু করি। সব বিষয়ে কথা বলবি না বাবুই, একটু চুপ করে থাকতে শেখ। কি রে ছোট, কোন আক্কেলে তুই ওকে শাক বাজাতে দিয়েছিস? আরে বাবা, আমি কি করে জানবো যে ও সামান্য শাকই বাজাতে পারবে না? আমাদের তো বাড়ির সব মেয়েরাই পারে, তাই না? পাপড়ি, পিউ সবাই তো পারে, দেখো তো। না না, আমার মনে হলো ময়ূরী শাকটা ভালোই বাজিয়েছে, মানে বেশ জোরে বাজিয়েছে। আমার দোকানে তখন মেশিন ছিল না, তবু তো আমি ভালোই শুনতে পেয়েছি। এই নীলু, তুই আবার এখন কোথায় যাচ্ছিস? বাচ্চাগুলো ফোঁটা দেবে, এখন তুই ঘরে যাচ্ছিস?
ফোঁটার নামে তো এখানে সার্কাস চলছে মা। এখানে থেকে কি হবে? ওহো, বস না বাবা, সারাক্ষণ মেজাজ একেবারে সপ্তমে। আরো প্রথমবার শাঁখ বাজাচ্ছে, চেষ্টা করছে তো। হবে মিলি, চেষ্টা করো, হবে। মা থাকলে ঠিক আমায় সব শিখিয়ে দিত। শোনো না, বলছি আজকে ছোট মামি বাজাক, আমি পরে ডিম্বার থেকে শিখে নেব। এই চন্দ্রা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আকর আ বড় আ আম। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দাদা ভাই, প্লাবন না হয় ছোট, প্লাবন আমাদের কোনো গিফট দিতে পারছে না, কিন্তু তোর থেকে তো আমরা গিফট পাবো, তাই না? আমি আবার কাউকে কবে গিফট দিই? ওইসব ফালতু জিনিস আমার কাছ থেকে পাবি না। না, আগে না হয় দিতিস না, কিন্তু এখন তোর বিয়ে হয়েছে, বউয়ের দায়িত্ব নিয়েছিস, আর বউয়ের দায়িত্ব নেওয়াটা যদি ফালতু না হয়, তাহলে বোনদের গিফটটাও কিন্তু ফালতু না। বাপরি, বাবা তুই রেগে যাচ্ছিস কেন? দাদা ভাই দেয় তো গিফট, রোজ দেয় আমাদের। এই যে তুই, আমরা সবাই মিলে যে এই রাস্তায় দুশ্চিন্তা মুক্ত হয়ে ঘুরে বেড়াই, তখন আমাদের দিকে কেউ চোখ তুলে তাকায়ও না, কেউ টিটকিরি মারে না। রবিনহুডের বোন মেনে যে আমাদের সবাই স্পেশাল কেয়ার করে, সেটা কি গিফট নয় বল? আর শুধু আমাদেরই কেন, এই বস্তির সব মেয়েদের জন্য, তাই না? এর থেকে বড় গিফট আর কি চাই রে তোর? আর ওই যে দিদি ভাইয়ের জন্য যে কোলাপসিবল গেটটা লাগালো, সেটা এই কেয়ার করাটাকেই তো গিফট বলে রে দি ভাই। মেজো মামি, আমি ভাবছি পরের স্বাধীনতা দিবসে প্রিয়াঙ্কাকে স্টেজে তুলে দেবো, এত ভালো বক্তৃতা দিল। সত্যি অর্জুন কত মানুষকে কত ভাবে সাহায্য করে। প্রথম দিন দেখে গুন্ডা ভেবে ঢিলটা ছুঁড়ে দিলে কি যে ভুল করতাম। কাকে ঢিল ছুটছে তুমি? হাত ভেঙে দেবো ওর গায়ে লাগলে। তুমি জানো ওকে? অর্জুন দা আমাদের গরিব মানুষের ভগবান। গার্জিয়ান এঞ্জেল তো হয়ে গেছিল, হুট করে আবার বড় হয়ে গেল। কোথা থেকে যে কি হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা হাসছে। কতজনের যে স্ক্রু টাইট করতে হবে কে জানে। আরে ওরা তো খাওয়া শুরু করে দিল, এই লুচিগুলো আমাদের দিকে দে, ওরা সব কতক্ষণ না খেয়ে থাকবে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। হ্যাঁ দিলীপ বল। কি? আমি আসছি। কি রে আসছি। দাদু ভাই, খেয়ে যা, খাবারটা শেষ কর। খেলাম তো, একটা দরকারি কাজ পড়ে গেছে, প্লিজ। ঠিক আছে, দেখো মেজো। ঠিক আছে, জয় হোক। নীলু, তোর জন্য না আমি একটা ছোট্ট অশ্বগন্ধার চারা এনেছি। হ্যাঁ, ওই মায়ের বারান্দায় রেখেছি। কি বলতো, অশ্বগন্ধার চারা যদি বাড়িতে বা ঘরে রাখিস না, তাহলে মাথা ঠান্ডা হয়, রাগ কমে যায়, মানে উত্তেজনা কমে যায়, মানে সব কিছু নিয়ে যেটা হয় আর কি। আমি যেটা মনে করলাম সেটা
তোর পক্ষে না কাজটা খুব ভালো হবে, অনেক অনেক ভালো থাকবি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। এনে এনে তোর গিফট। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই যে তোর গিফট। এটা না সবার সামনে খোলার দরকার নেই। কেন, কি এমন আছে এতে? বর্দা অশ্বগন্ধার গাছ দিল উত্তেজনা কমাতে, চাপ কমাতে। তুই কি দিলি সেটা দেখতে হবে না? আইস প্যাক? না মানে তোর মাঝে মাঝে মাথাটা এখন গরম হয়ে যাচ্ছে না, তাই ওই দাদার দেওয়া অশ্বগন্ধা যদি কাজ না করে তখনই আইস ব্যাগ। দাঁড়া ছোটদা, কোথাও যাবি না। কি পেয়েছিস তোরা? হ্যাঁ, বাড়ি শুদ্ধ সবাই আমাকে অপমান করে যাবি, তাও আবার বাইরের মেয়েটার সামনে। কি মুশকিল, আমি অপমান করে করলাম? আমি তো জাস্ট মজা করছি। মজা করছিলি? না না, আজকে এই বোঝাপড়া করতেই হবে আমাকে। নীলু, কেন এরকম করছিস মা? আচ্ছা, তোর সঙ্গে কেউ মজা করতে পারবে না? আজকে একটা উৎসবের দিন, সবাই মিলে। না, আমার মাথা গরম নিয়ে সবার খুব সমস্যা হচ্ছে, তাই তো? ঠিক আছে, আমি অন্য একটা ব্যবস্থা করছি।